আগরতলা সরকারি ডেন্টাল কলেজের দ্বিতীয় প্রতিষ্ঠা দিবসের আয়োজনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বর্ণময় আয়োজনে এদিন প্রতিষ্ঠা দিবসের দ্বিতীয় বর্ষ উদযাপন করা হয়। এই আয়োজনে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখেন। আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্য সরাসরি শুনবো। তার আগে আপনাদের প্রত্যেকের কাছে বলি, দিনভর নানা বিষয় থাকবে, নজর রাখবেন PB24 পর্দায়। আমরাই একমাত্র সারা রাজ্যের সবকটি ঘটনা সবার আগে আপনাদের কাছে তুলে ধরার প্রয়াস নিই, অঙ্গীকারে থাকি। সেদিক থেকে আপনারা বেশি বেশি করে PB24 সবকটি প্রোগ্রামকে শেয়ার করবেন, সকলের কাছে তুলে ধরবেন। সেই সঙ্গে দেখতে থাকুন ডেন্টাল কলেজের আয়োজনে মুখ্যমন্ত্রীর বক্তব্য, এবং আয়োজন দেখুন, তার পাশাপাশি বক্তব্য শুনুন। তখন আমাদের এখানে তো ডেন্টাল কলেজ ছিল না, নমিনেশনের মাধ্যমে আমরা যেতাম, একটাই আমাদের সিট ছিল, সেভাবে এখান থেকে যেতাম। আর ভাবতাম যে আমাদের ত্রিপুরাতে কোনোদিন ডেন্টাল কলেজ হবে, কোনোদিন আমরা ভাবিনি। এখানে বিশেষ করে যখন ইভেন নর্থ ইস্টার্ন জোনেও ডেন্টাল কলেজ ছিল না, একটাও। আসামেও কোনো ডেন্টাল কলেজ ছিল না, ইভেন দিল্লিতেও ছিল না। কারণ আমরা যেখানে পড়েছি সেখানে দেখতাম যারা নমিনি দিল্লির থেকে কেউ আসছে, গুয়াহাটির থেকে, আসাম থেকে আসছে, মণিপুর থেকে আসতো, এরকম মানে আস্তে আস্তে করে ডেন্টাল কলেজের সংখ্যা বাড়লো। তা আমরাও ধরে নিলাম যে ওইসব জায়গায় খালি ডেন্টাল কলেজ আছে বা থাকবে, আমাদের এখানে ডেন্টাল কলেজ হবে সেটা স্বপ্নেও ভাবিনি। যাই হোক, এখানে BDS পাশ করার পরে আমাদের অ্যাসোসিয়েশনে হাতে গোনা 5-6 জন আমরা ছিলাম। পরবর্তী সময় আরো অনেকে আসলো, কিন্তু একটা মনে মনে একটা ইচ্ছে ছিল যে কেন ত্রিপুরাতে ডেন্টাল কলেজ হবে না। তৎকালীন সময়ে উনি এখন নেই, একজন হেলথ মিনিস্টার ছিলেন। উনি একটা ইন্টারেস্ট ওনার মধ্যে আমি দেখলাম যে ডেন্টাল কলেজ আপনারা চেষ্টা করুন। একদিন আমাকে টেলিফোনে উনি বললেন যে আপনি একটা প্রপোজাল বানিয়ে আমার কাছে আসুন, একটা দেখি ডেন্টাল কলেজ করা যায় কিনা। তো গেলাম, আমার সাথে আমাদের আরো ডেন্টাল অ্যাসোসিয়েশনের 4-5 জন, 3-4 জন ছিল। আর তৎকালীন সময় একজন তো এখন জীবিত নেই, আমাদের ডাইরেক্টর, তখন ডাইরেক্টর ছিলেন DHS, আরেকজন ছিলেন মেডিকেল সুপারিনটেন্ডেন্ট BR আম্বেদকর। সেখানে যাওয়ার পর মন্ত্রী বাহাদুরের সামনে যখন কথাবার্তা হচ্ছিল, তো দেখলাম একদম নেগেটিভ, মানে কোনো অবস্থায় ডেন্টাল কলেজ এখানে হতে দেবে না, এবং বাক বিতণ্ডা কিন্তু শুরু হয়ে গেল সেখানে। বললাম কেন হবে না? তো একটা সবসময় একটা চেষ্টা ছিল যাতে ডেন্টাল কলেজ এখানে না হয়। মেডিকেল কলেজও ছিল না তখন, কিন্তু একটা প্রভিশন ছিল, এই প্রভিশনে ইচ্ছে করলে ডেন্টাল কলেজ খোলা যায়। মেডিকেল কলেজ না থাকলেও কিছু ছিল, হবে কি হবে না সেটা পরের, কিন্তু ইচ্ছে ছিল। তো দেখা গেল সেখানে খুবই বাকবিতণ্ডা হলো, দিল না। পরবর্তী সময়ে যখন এখানে আমাদের ত্রিপুরা মেডিকেল কলেজে আমি ফ্যাকাল্টি হিসাবে জয়েন করি, সেখানে চেষ্টা করলাম যে এখানে কেন হবে না। এখানে ইচ্ছা করলে আমাদের মেডিকেল কলেজ যেহেতু হয়ে গেছে, তার পাশে একটা ডেন্টাল কলেজ করা যায় কিনা। তা আমি ওনাদেরকে বললাম যে আপনারা এর জন্য প্রায় 7 থেকে 9 লাখ টাকা প্রথমে পাঠাতে হয়। তা আমি বললাম ঠিক আছে, যদি হোক আর না হোক আমি দেব টাকা, যদি না হয়। তো পাঠালো ওরা টাকা, সমস্ত ফর্ম টর্ম ফিল আপ করে সেখানে পাঠানো হলো DCI, এবং তারও কিন্তু জায়গা আমরা দেখেছিলাম। তো ত্রিপুরা মেডিকেল কলেজে একটু অর্থনৈতিক একটু সমস্যা ছিল। তা আমি বললাম একটা কাজ করুন, আপনারা এটা যদি ওখান থেকে ত্রিপুরা মেডিকেল কলেজের আন্ডারে যদি ডেন্টাল কলেজ হয়, অ্যাডভার্টাইজমেন্ট দিন, কেউ যদি ইন্টারেস্ট হয় তাহলে ওদের সাথে আপনারা মৌ করে নিন, তাহলে তো ডেন্টাল কলেজটা এখানে হবে। এবং অ্যাডভার্টাইজমেন্টও হয়েছিল, বহু লোক কিন্তু এসেছিল এখানে মানে ইয়ে করার জন্য। আর বাই দিস টাইম আমার আবার উন্নতি হলো, চলে এলাম এখানে। প্রথমে গেলাম রাজ্যসভার সদস্য, পরে হয়ে গেল মুখ্যমন্ত্রী। তারপর আমি দেখলাম যে আরো একটু বড় পরিসরে, তখন চিন্তা করলাম এই যে বিল্ডিংটা আছে সেটা পরিত্যক্ত অবস্থায় ছিল। উইদিন 9 মান্থস চিন্তা করলাম না, এটাকেই আমরা টার্গেট করি ইমিডিয়েটলি। আর মানে চেষ্টা করলে
আর ইন ওয়ান গো যদি চেষ্টা করা যায় সেটা হবে। তাই বলুন উইদিন 9 মান্থ এই ডেন্টাল কলেজের সমস্ত ডিসিআই আমি 2-3 বার গেছি। আমি এখানে হেলথ মিনিস্টার, তৎকালীন সময় ইউনিয়ন হেলথ মিনিস্টার, ওনার সাথে খুব ভালো रिलेशन ছিল। ওনাকে আমি বললাম, বলে आप जो बोलिएगा वही करेंगे हम, उसमें कोई दो मत राय नहीं। তো হয়ে গেল উইদিন 9 মান্থস ডেন্টাল কাউন্সিলের সেখানে ইন্সপেকশনও করালাম, সবকিছু করে ডেন্টাল কলেজ শুরু হয়ে গেল। 50 সিটের আসন। তো এই হচ্ছে আস্তে আস্তে করে আমাদের এই ডেন্টাল কলেজ হওয়ার মূল কাহিনী। আমাদের এখান থেকে অনেক সময় আমাদের যারা কলিগরা ছিল, জুনিয়র কলিগ, তারা কিন্তু ওই এক একটা কলেজের ইতিহাস বলে, আমরা যখন ওই কলেজে ছিলাম, ওই কলেজ থেকে পাশ করেছি, এরকম ফ্যাকাল্টি, তার সম্পর্কে গল্প করে খুব ভালো লাগে এবং তারা কিন্তু প্রাউড ফিল করে আমি এমন একটা ইনস্টিটিউট থেকে আমি পাশ করেছি। যেটা আমার ব্যক্তিগত ইচ্ছা যে এই ডেন্টাল কলেজ, আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ, এটা এরকম একটা কলেজ হোক যেখান থেকে পাশ করে স্টুডেন্টরা সারা জীবন বলে যে না, আমি আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ থেকে পাশ করেছি, যার যে স্ট্যান্ডার্ডাইজেশন অফ টিচিং থেকে শুরু করে লার্নিং প্রসেস এভরিথিং ইজ অ্যাবাভ দেন মার্ক, এরকম হওয়া উচিত। আমি যে কারণে বারবার আমি খবর নেই এই ডেন্টাল কলেজের কি হচ্ছে কি না, বিভিন্ন যা চাই ইনস্ট্রুমেন্ট থেকে শুরু করে তার সবকিছু, আমি এদিকে আমার নজর সবসময় থাকে। আপনারা প্রাইম মিনিস্টার ডিভাইন যে স্কিম আছে তার মাধ্যমে অলরেডি 202 কোটি টাকা আমাদের স্যাংশন হয়েছে আলাদাভাবে আরেকটা ডেন্টাল কলেজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য। এটা বিরাট বিষয়। তো সেটাও অলরেডি টেন্ডার হয়েছে, সেটাও হবে। কিন্তু কলেজ হওয়ার সাথে সাথে কতগুলো জিনিস মাথায় রাখতে হয়, এটা কমন সেন্স আমি যেটা বুঝি। আমি হংকং এ একবার গিয়েছিলাম, সেখানে হংকং এ একটা ডেন্টাল কলেজ আমি দেখেছি। সমস্ত হংকং এ একটাই ডেন্টাল কলেজ। আমাদের ভারতবর্ষের মতো এরকম কিন্তু মাশরুমিং ডেন্টাল কলেজ ছিল না সেখানে। যেহেতু তৎকালীন সময় এটা ব্রিটিশরা ওই হংকংকে চালাতো, সেখানে এফডিএস আরসিএস থেকে আরম্ভ করে সব ওখানে আছে। আমি কলকাতার এক প্রফেসরের সাথে আমার দেখা গেল, চাইনিজ, কলকাতায় বাড়ি, সে ওখানে প্রফেসর, তার সাথে আমি কথা বললাম। এবং আমাদের যে এখন বর্তমানের যে বিল্ডিং এর যে স্টাইল, অনেকটা ওই স্টাইলে আছে। প্রতিটা ফ্লোরে এক একটা ডিপার্টমেন্ট। সেখানে একটা জিনিস আমি দেখলাম, আপনাকে কিন্তু প্রথমেই পেশেন্টকে টাচ করতে দেবে না। প্রথমে এমনভাবে পেশেন্টের মডেল ওনারা বানিয়ে রাখেন এবং ওখানে যতক্ষণ ধরে আপনার কাজ করে যখন স্যাটিসফাইড না হবে ততক্ষণ ধরে আপনাকে কোনো স্টুডেন্টকে অ্যালাউই করবে না কোনো পেশেন্টের উপর কাজ করতে। মানে ওখানকার যে হাইজিন থেকে আরম্ভ করে স্টেরিলাইজেশন থেকে শুরু করে, মানে কি বলবো, দেখার মতো একটা আইডিয়া সেখান থেকে আমি নিয়েছি। তো এটা যখন দেখলাম তখন এটা মাথায় ছিল যে এইভাবে করলে বেটার হবে। যতটুকু পারা যায় আমার বুদ্ধিমত্তায় আমি ডিরেকশন আমি দিয়েছি। যারা ইঞ্জিনিয়াররা এখানে আছেন তাদেরকেও আমি বলেছি যে কি করতে হবে। কিন্তু এখনের যে ডেন্টাল কলেজ সেটা হবে, আমি বারবার বলছি যে শুরু করার আগে আমাকে একটু দেখিয়ে নেবেন, বা আমরা যারা আছি একটা টিম, আমাদের যারা আইডিয়া আছে, এক একটা ডিপার্টমেন্টের তার স্পেসিফিকেশন থাকে। শুরু হয়ে যাওয়ার পর তখন কি হয়, পরবর্তী সময় এটা ভাঙা যায় না, ভাঙতে গেলে সমস্যা। আগের থেকে প্ল্যানিং করে যদি করা যায় যে ল্যাবটা কোথায় হবে, যেখানে এইচওডি আছে কোথায় বসবে, অ্যাসিস্ট্যান্ট ওই ডিপার্টমেন্টের পার্টিকুলারলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কোথায় বসবে, অ্যাসোসিয়েট প্রফেসর কোথায় বসবে, এসআররা কোথায় বসবে, জেআররা কোথায় বসবে, আদার স্টাফ কোথায় বসবে, সেটা প্ল্যানিং করে আগের থেকে গুলো। আদারওয়াইজ কি হয়, ওই একই রুমের মধ্যে দেখা যায় সবাই ঠাসা, এতে দেখতেও মানে আনটাইডি ফিল হয়। আমি বলেছি দেখানোর জন্য। এখানে আমার কাছে খবর আছে একটা ডেন্টাল কলেজ এখন, মানে ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ডেন্টাল কলেজ ইন ইন্ডিয়া, আমি শুনেছি। আমার একটা চিন্তা আছে আমি ওখানে যাব, একবার দেখে আসবো। আমাকে অনেকে বলেছে ওখানে যাওয়ার জন্য। দেখতে তো অসুবিধা নেই, যদি দেখা যায় ওখান থেকে কিছু ইনফ্রাস্ট্রাকচারালি যদি ওখানে আমরা নিতে পারি, সেগুলো দেখে স্টার্ট করার আগে আমরা বসবো, বসে ওইভাবে বানাতে হবে। এটা চিন্তা ভাবনা আছে, সবাই মিলে যদি আমরা চেষ্টা করি নিশ্চয়ই আমরা এটা করব। আমরা এখানে এই ডেন্টাল কলেজ যখন, আমার মনে আছে যখন ডেন্টাল কলেজের উদ্বোধন, অর্থাৎ
এই 18ই ডিসেম্বর, আমি 17ই ডিসেম্বর আমি শিলংয়ে 2022 আমি যাচ্ছিলাম, গুয়াহাটি নেবে বাই রোডে আমি যাচ্ছি, এবং 18 তারিখ মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে একই ফ্লাইটে, ওনার ফ্লাইটে আমার আসতে হবে, ওখানে একটা প্রোগ্রাম সেরে ওনার ফ্লাইটে আমার আসতে হবে, কারণ উনি আগরতলায় আসবেন। রাস্তায় খবর পেলাম আমাদের একজন ত্রিপুরার একজন প্রধানমন্ত্রীর অফিসে চিঠি লিখেছেন, লিখে বলছেন যে এই ডেন্টাল কলেজ যদি শুরু হয় তাহলে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের এফিলিয়েশন নষ্ট হয়ে যাবে। কাজে ন্যাচারালি প্রধানমন্ত্রীর অফিসে যদি এই ধরনের বার্তা যায় তাহলে তো একটু মানে চিন্তার বিষয়, যে না ডেন্টাল কলেজ হবে না আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সেটাকে বোঝানোর জন্য সেদিন আমার খুব সম্ভব দ্যাট ডে ওয়াজ সানডে, আমার যেহেতু আমি মেম্বার ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়ার, আমি আমার চেষ্টায় আমি ফোন করলাম যে যেভাবেই হোক, মানে এটা তো কাগজপত্র দেখাতে হবে, মুখে বললে হবে না, কিন্তু যে ডেন্টাল কলেজই হোক, আমরা সারা জীবন যারা ডেন্টাল কলেজ থেকে পাশ করেছি আমরা জানি যে ডেন্টাল কলেজ মেডিকেল কলেজ একই সাথে থাকে, বেশিরভাগ কলেজই একসাথেই থাকে। তো সেখানে মেডিকেল সাইডের যে ফ্যাকাল্টিরা তারাই কিন্তু ডেন্টাল স্টুডেন্টদের পড়ায়। ফর এক্সাম্পল এখানে যেমন আমাদের অন্যান্য যে ইনস্টিটিউটগুলো আছে সেখানে কিন্তু মেডিকেলের থাকে, সেখানে কিন্তু মেডিকেল কলেজে এসে ওরা মানে তাদের যে সাবজেক্ট সেখানে টিচাররা পড়ান। তো এই যে গাইডলাইন সেটা আমার এগুলো বের করে আমি যখন পাঠালাম সেখানে অফিসে আমি এগুলো ক্লিয়ারেন্স দিলাম। এটা তো মাননীয় প্রধানমন্ত্রীজি জানবেন না এটা, কারণ সেখান থেকে তারপর যখন কনফার্ম হয়ে, তো এই পুরো রাস্তাটার মধ্যে 2-2.5 ঘন্টার জার্নি, আমার খালি এই কাজটাই আমার বসে বসে করতে হলো, এবং করার পর যখন বললেন না ইট ইজ ওকে, আমার পক্ষে খুব সুবিধা হলো। অর্থাৎ কোনো কাজ করতে গেলে কত বাধা বিপত্তি, দেখুন প্রথম থেকে শুরু করলাম একই ঘটনা, ফিনিশিং টাচে এই ঘটনাটা আসে, কিন্তু তারপরও যেহেতু সদিচ্ছা আছে এবং যদি মনের ভিতর কোনো মানে ট্রান্সপারেন্সির অভাব না থাকে তাহলে কোনোদিন এর থেকে কেউ দূরে রাখতে পারবে না। যে কারণে আজকের এই ডেন্টাল কলেজ, এখানে 50 সিট, এবার আরো প্রায় 13টা সিট, 63 সিটস এবার বাড়লো আমাদের। এবার আমরা স্বাস্থ্য পরিষেবার উপরে আমরা যেভাবে চেষ্টা করছি ত্রিপুরাতে, আপনারা সবাই জানেন যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে অলরেডি আমাদের কিডনি ট্রান্সপ্লান্ট দুজনের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে। এটাও একটা বিশাল ইতিহাস আমরা মনে করি, আমাদের ডাক্তারবাবুরা সৃষ্টি করেছেন যে ত্রিপুরাতে ডেন্টাল কিডনি ট্রান্সপ্লান্ট অসম্ভব, এবং কিডনি ট্রান্সপ্লান্ট করতে গিয়ে যে টাকাটা খরচ হয় প্রায় 35 লক্ষ থেকে 40 লক্ষ টাকা, একটা পয়সাও কোনো পেশেন্ট পার্টিকে দিতে হয়নি, সম্পূর্ণ আমাদের গভর্নমেন্টের খরচে এই কাজটা আমরা করেছি। এখন আমি ডাক্তারবাবুদের সাথে কথা বলেছি, ওনারা বলছেন যে এই মুহূর্তে আমরা এইভাবে চালিয়ে, যেখানে শিওর কেস, যেখানে সবকিছু মিলে গেছে, যারা ডোনার এবং যারা রেসিপিয়েন্ট, সেখানে আমরা এখানে হাত দেব আস্তে আস্তে করে। সেটা যখন একটা ফুল ফ্লেজেড একটা কন্ডিশন দাঁড়াবে তখন আমরা ক্যাডাভার থেকেও আমরা সেই কিডনি নিতে পারবো, সেটাও সম্ভব হবে, নট ইন ইনিশিয়াল স্টেজ। লিভার ট্রান্সপ্লান্টের কথা আমরা ভাবছি, কিন্তু আমি যারা বিশেষজ্ঞরা আছে তাদের সাথে কথা বলেছি, বলছি এটা একটু সবসময় একটা রিস্কি থাকে, তো ওই জায়গায় আমরা লিভার ট্রান্সপ্লান্টের কথাও আমরা চিন্তা ভাবনা করছি। কিছুদিন আগে আমি কিং জর্জ মেডিকেল কলেজ থেকে আমার পোস্ট গ্রাজুয়েশন হয়েছিল, সেখানে আমাকে ফেলিসিটেশনের দেওয়া হয়েছিল, সেখানে এখন তো ইউনিভার্সিটি হয়ে গেছে। তো ওখানকার যে ভাইস চ্যান্সেলর ম্যাডাম, ওনার সাথে আমার কথা হচ্ছিল, উনি বলছিলেন যে আমি সারা ভারতবর্ষ না পৃথিবীর মধ্যেও ওনার খুব নাম ডাক আছে, উনি বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেন এবং প্রচুর ওনার মানে কেস স্টাডি আছে। তা আমি বললাম আমাদের এখানে আসুন আপনি, কারণ আমরা এখানে 250 কোটি টাকা খরচ করে সুপার স্পেশালিটি আমরা স্টার্ট করলাম, আগরতলা ব্লক শুরু করেছি, এত সুন্দর। আর সব জায়গার মধ্যেই তো এখন মনে হয় যেন মানে কর্পোরেট স্টাইলের করতে হবে, আদারওয়াইজ মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে না। তো ওনাকে যখন বললাম কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, বলে তাহলে ভালো হয়েছে, এখানে নিশ্চয়ই আপনাদের যে ওইখানকার যে স্টেরিলাইজেশন খুবই ভালো,
এই কয়েকটা জিনিস, খুব বেশি একটা খরচ নাই, যদি করেন। আমি বললাম তাহলে আপনি আসুন, কি করতে হবে। তাহলে বোন মেরো ট্রান্সপ্লান্টেরও কিন্তু আগামী দিন আমরা করতে পারি। আমাদের ত্রিপুরার ছেলে মেয়েদের আমার সবচেয়ে ভালো লাগে যখন ইভেন আমি এইমসে যাই মাঝে মাঝে আমার বিভিন্ন কাজে, সেখানেও দেখি অনেক প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, তারা আসে বলে আমি তো ত্রিপুরার ছেলে মেয়ে, কি ব্যাপার তোমরা এখানে কেন, চলো আগরতলার মধ্যে ত্রিপুরাতে চলো। বলে আমরা তো চলে এসছি আগে, একটা ফটো তুলবো আপনার সাথে। তো ফটো তোলার জন্যই ওরা আসতো। আমি বললাম আসুন ত্রিপুরাতে। ইভেন বিদেশেও আছে অনেকে, এমআরসিপি করেছে, এফআরসিএস করেছে, ত্রিপুরাতে ছেড়ে ওরাই আসতে চায় এখন। এখন আগে ছিল কি, প্রথমেই এসে গ্রেড 5-এ প্রথমে এন্ট্রি ছিল গ্রেড 5। এখন আমরা তাদের জন্য আলাদা করে সুপার স্পেশালিটির জন্য আলাদা আমরা মানে সার্ভিস রুল আলাদাভাবে করেছি, যে কারণে ওদের সম্মান দেওয়ার যে ব্যবস্থা সেটা আমরা করেছি। আমাদের স্টেট হসপিটালে যাতে খুব বেশি একটা প্রেসার আস্তে আস্তে করে কমানো যায়, সেই কারণে আমরা ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকেও স্ট্রেংথেনিং করার আমাদের যে টার্গেট আমরা নিয়েছি। অলরেডি শান্তির বাজার সাউথ ডিস্ট্রিক্টে, গোমতী ডিস্ট্রিক্টে উদয়পুরে, আগরতলা তো আছেই, আমাদের ধলাই ডিস্ট্রিক্টে আমবাসাতে এবং ধর্মনগর, এর মধ্যে আমরা ট্রমা সেন্টার আমরা করব। ট্রমা সেন্টার করাতে অনেক সুবিধা। আপনারা জানেন যে ট্রমা সেন্টার থাকা মানে বোঝা যায় এই হসপিটালের যে কোনো ইমার্জেন্সি মোকাবেলার ক্ষেত্রে এই ইনস্টিটিউটগুলো কাজে আসবে। আমরা ইভেন আমবাসাতে আমরা কার্ডিয়াক কেয়ার সেন্টার করেছি, এত সুসজ্জিত কার্ডিয়াক কেয়ার সেন্টার, কথায় কথায় মানুষ এনজাইনা যখন হয় দৌড়ে আসে, রাস্তায় মধ্যে মারা যায়। সমস্ত জায়গায় আমরা চেষ্টা করছি যে আমাদের স্বাস্থ্য যে ব্যবস্থা সেটা যেন স্ট্রং হয়। অলরেডি 9টা সুপার স্পেশালিটি আমরা আগরতলা এজিএমসিতে আমরা স্টার্ট করেছি, এবং আমাদের এখানে এখন প্রায় 86 সুপার স্পেশালিস্টের পোস্ট ত্রিপুরাতে এখন আমাদের আসন সংখ্যা আছে, টিএমসির মধ্যে আছে, এবং টোটাল আমাদের এমবিবিএস এর যে আসন সংখ্যা এখানে দরকার প্রায় 400-র মতো। শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুরু হয়েছে প্রায় 150 আসনে, টিএমসিতে 100, এখানে হয়েছে 150, টোটাল 400 কিন্তু আমাদের এমবিবিএস এর সিটের মানে যা দরকার পপুলেশন ওয়াইজ মোরাললেস ইট ইজ ওকে। ডেন্টাল কলেজও হয়ে গেল, এখানে ডিএনবিও প্রায় অনেকগুলো ডিপার্টমেন্ট, এখানে ডিএনবিও আইজিএম হসপিটালে অনেকদিন ধরে কাজ শুরু হয়েছে। এখানে বিএসসি নার্সিং যেটা ছিল সেটাকে আমরা নার্সিং ইনস্টিটিউট করেছি। আমাদের এখানে ফার্মেসি কলেজ আছে, আগামী দিন বারবার আমি যেটা বলছি হোমিওপ্যাথি কলেজ এবং আয়ুর্বেদিক কলেজও সেখানে এখানে করব। আপনারা সবাই জানেন যে প্রায় মানে মানুষ কথায় কথায় প্রথমে টিকিটটা কেটে নেয় যে না এখানে কোনো ট্রিটমেন্ট হয় না, বাইরে চলে যাও। আমি যখন মুখ্যমন্ত্রী সৌমি পেশুর প্রতি বুধবারে আমি বসি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খালি স্বাস্থ্যের বিষয় নিয়ে আসে। ডাক্তারবাবুরা আমার পাশেই বসেন, অন্যান্য আধিকারিকরাও বসেন। দেখা গেল যে এই ট্রিটমেন্টগুলো ত্রিপুরাতেই হয়, অথচ কথায় কথায় বাড়ি ঘর বিক্রি করে বন্ধক দিয়ে বাইরে চলে যায়। এবং আমি সাথে সাথে যিনি কনসার্ন ডক্টর, ওনার সাথে আমি টেলিফোনে কথা বলি, বলে যে এটা তো আমাদের এখানে সম্ভব। এবং ট্রিটমেন্ট কিন্তু আস্তে আস্তে, অর্থাৎ মানুষ পেশেন্ট ডাক্তারদের উপর আস্থাটা যতক্ষণ ধরে না বাড়বে ততক্ষণ ধরে এই সমস্যা থাকবে। আমি অনেক জায়গায় আমার মোরাললেস এই ধরনের কথা সব জায়গায় আমার স্বাস্থ্যের বিষয় যখন আসে এই কথাগুলো আমি বলি। আমার মনে আছে একটা কথা, আমি যখন টিএমসিতে ছিলাম তখন একটা পেশেন্ট, একজন জনজাতি পেশেন্ট একটা এসেছিল, আমার এখনো মনে আছে, খুব অল্প বয়সের, ইউনিভার্সিটিতে পড়ে। অ্যাক্সিডেন্ট হলো ইউনিভার্সিটির সামনে। আসার পর আমি দেখলাম যে ওর মেক্সিলা, খুব সম্ভব মেক্সিলা আর কন্ডাইলার ফ্র্যাকচার ছিল। তাই আমি বললাম ওকে ভর্তি রাখলাম। প্রচন্ড চাপ তৎকালীন সময়ে, এখনো আছে ওদের সংগঠনের, ছাত্র সংগঠনের সবাই আসলো, বললো যে ওকে রেফার করে দিন। বললাম আমি তো রেফার করবো না, আমি তো এটা কালকে অপারেশন করে দেবো, এটাকে রিডাকশন করে প্লেট লাগিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তৎকালীন সময়ের যে সিও, সে আমাকে ফোন করে বলছেন যে ডাক্তারবাবু ওকে আপনি রেফার করে দিন। আমি তো রেফার করব না। বলে আরে ছাত্রদের সমস্যা বুঝলেন, না দিলে অসুবিধা হবে। আমি বললাম না, আমি করব না। ও যদি লামা দিয়ে যেতে চাই যাক,
হঠাৎ করে একজন লোক আসলো, এসে আমাকে দেখলাম বিএসএফ এর এক লোক। কি ব্যাপার? বললাম, আমি ড্রাইভার, আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং উনারা দাবি করছেন আমাকে কমসে কম 2.5 লাখ টাকা দিতে হবে। कितना खर्चा होगा? বললাম, कितना होगा? ज्यादा से ज्यादा 12,000, 10-12,000 लगेगा। আরে তো 2.5 লাখ বলছে। অর্থাৎ এই টাকাটাই মেইন। সমাজ ব্যবস্থা কোন জায়গায়, আমরা যে বলি সমাজের পরিবর্তনের প্রয়োজন, এগুলো হয়েছে এগুলো। এবং পরের দিন আমি অপারেশন করব, দেখলাম ওকে লামা দিয়ে নিয়ে গেছে কলকাতায়। এই হচ্ছে অবস্থা। তো আমাদের এখানে ডাক্তারের মধ্যেও কি করব, যখন পার্টির ডাক্তারের উপর চড়াও হয়, পার্টি এসে যে তাড়াতাড়ি রেফার করে নিবেন, সেটাই সাব ডিভিশনাল হসপিটালে হোক, ডিস্ট্রিক্ট হসপিটালে হোক। আর ডক্টর সামটাইমস দে অ্যাক্ট এজ অ্যাক্টর। এমন একটা অবস্থা করে, চলুন ঠিক আছে রেফার করলো, তাড়াতাড়ি এই অ্যাম্বুলেন্সটাকে ওদিকে পাঠিয়ে দিল। এর যে এক্সপার্টাইজ, সেটাও কিন্তু সে যদি অপারেশন বা কোনো একটা কাজ করত, তার উপরেও কিন্তু কনফিডেন্সটা ডেভেলপ করত। ও রেফার করে সেরে গেল যে আমার কাজ, কি দরকার ঝামেলা নেওয়া। পেশেন্টেরও সমস্যা, আস্তে আস্তে রাস্তার মধ্যেই প্রবলেম হয়। এবং এটা আমাদের কাছে একটা কিন্তু বিরাট আমাদের চিন্তা করতে হবে যে পেশেন্টের কনফিডেন্স আমাদের আনতে হবে, আবার পেশেন্ট পার্টিও কনফিডেন্স আনতে হবে, আর আমাদেরও কনফিডেন্স ডেভেলপ করতে হবে যে আমি কেন পারবো না। যে কারণে আমি যেখান থেকে শুরু করেছিলাম, যে মুখ্যমন্ত্রীর সময় ইস্যুতে প্রচুর পেশেন্ট আসে। আসার পর যখন আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে কি হচ্ছে, সুপার স্পেশালিস্ট উনি লিখছেন যে এখানে অপারেশন বা এই চিকিৎসাটা হবে না, বাইরে গেলে ভালো। এই যে একটা হেবিট। তো আমি বললাম, আপনি ওনাদেরকে নিয়ে বসুন। তো ওনাদেরকে নিয়ে বসেছেন। আমি ওনাকে বলেছি ওনাদের সমস্যাটা কি। যদি সুপার স্পেশালিস্ট হওয়ার পরেও যদি দেখা যায় যে কনফিডেন্সের অভাব, তাহলে ট্রেনিং এর আবার ব্যবস্থা করবো আমরা। আর যদি ট্রেনিং এ থেকে বা অন্য ইনফ্রাস্ট্রাকচারের অভাব, সেটাও আমরা দেব। একদিকে সেই দিকে আমরা সেই কাজটা করছি। আরেক দিক দিয়ে একটা জায়গা অলরেডি আমরা দেখে নিয়েছি, সেখানে অলরেডি একটা পার্টির সাথে আমাদের কথা হয়েছে, 700 কোটি টাকা এখানে উনি নিবেশ করবেন। সেখানেও সুপার স্পেশালিটির হসপিটাল এখানে করছেন উনি। আরেকটা হসপিটাল করার জন্য আমি বললাম একদম এক্সট্রিম লেভেলে সুপার স্পেশাল প্রতিটা ডিপার্টমেন্ট ধরে ধরে, আমি এখানে ডাইরেক্টর সাহেব আছেন এখানে এবং অন্যান্য যারা সুপার স্পেশালিস্ট আছেন তাদেরকে আমি বললাম ডিপার্টমেন্ট ওয়াইজ যে এক একটা ডিপার্টমেন্টে, সেটা ইএনটি হোক, অবস গাইনি হোক, জেনারেল সার্জারি হোক, সব জায়গায় কি কি এক্সট্রিম পর্যায়ের কি ট্রিটমেন্ট হয় সেটা লিস্ট দিন। সেই লিস্ট দিয়ে আমি সেক্রেটারি মহোদয়কে বললাম যে ওনারা যদি কোনো সংস্থা যদি এখানে এই ধরনের হসপিটাল করতে চায়, তো প্রিবিড একটা হলো ভারতবর্ষের 8টার মতো যারা হেলথ সেক্টরে এক্সট্রিম পর্যায়ে আছে তারা এসে প্রিবিডে জয়েন করেছে। ওনারা করতে চায় এখন। তো চেষ্টা করলে ডেন্টাল কলেজে হোক, মেডিকেল কলেজে হোক, আয়ুর্বেদিক কলেজে হোক, হোমিওপ্যাথিক কলেজে হোক, চেষ্টাটা থাকতে হবে। এখানে আজকের এই যে অনুষ্ঠান, ফাউন্ডেশন ডে এজিডিসির, আমি একটা কথাই বলবো, যারা স্টুডেন্ট এবং টিচাররা যারা আছে তাদের রিলেশন কিন্তু সারা জীবন মনে থাকবে। এবং কোনো জায়গায় আমার কাছে খবর আছে অনেক সময় স্টুডেন্টরা ক্লাসে আসতে চায় না। এই টেন্ডেন্সি কিন্তু খুব খারাপ। একজনকে আমরা দিলাম 100%, সবচেয়ে বেশিও এসছে, তাকে আমরা পুরস্কৃত করলাম। কাজে যদি ডেইলি না আসে তাহলে তো মুশকিল। এই টেন্ডেন্সি কেন থাকবে? যারা গার্জিয়ানরা এখানে আছেন, আমি জানি না সবাই আছেন কিনা, তাদের কাছে আমি বলবো যে আপনার ছেলে মেয়েদের দেখুন ক্লাসে আসে কিনা। আর আজকাল আমরা যেভাবে ক্লাস করেছি, এক একটা রুমের সেই সবকিছু অ্যাভেলেবল, এমন বাদ নেই কিছু, যে মডার্ন ক্লাস বলতে যেটাকে বলে, সেই ক্লাসের আমরা ব্যবস্থা এখানে করেছি। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে এভরিথিং। এখানে 3D প্রিন্টিং ডিপার্টমেন্টে প্রস্থেটিক্স এর এরকম ব্যবস্থা, লেজার ট্রিটমেন্টের ব্যবস্থা হয়েছে। তো আমরা তো কোনো দিক দিয়ে কম রাখছি না, কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন এক্সট্রিম পর্যায়ে, সেই স্ট্যান্ডার্ডাইজেশন আমাদের আনতে হবে। খুব ভালো লাগলো এখানে আইসিএমআর এর প্রজেক্টে দুজন ওরাল ডায়াগনোসিস, ওরাল প্যাথোলজির মধ্যে দুটো
দুজন ছেলে, ওরা স্টাইপেন্ড তো ফেলোশিপ না, তো এটা একটা বিরাট বিষয়। প্রথমেই এরকম একটা মানে ওরা ওদেরকে চিহ্নিত করেছে, তাদেরকে অ্যাকসেপ্ট করেছে, সেটা একটা ভালো জিনিস। আর ডেন্টিস্ট্রির মধ্যে কিন্তু বসে আমি খবর নেই যে এখানে বেশি যদি আমি এখানে ফ্যাকাল্টি বা বেশি যদি আমি এখানে স্টাফ দেই, তাহলে গল্পটা কিন্তু বেশি হয়। এই গল্পটা কম হয়ে কাজটা যেন বেশি করে, আমি একটা জিনিসই বলবো, কারণ আমিও এইগুলো পাস করে এসেছি, আমি এর জন্য বলছি। কাজে খুব বি কেয়ারফুল। আর যারা নতুন ভর্তি হয়েছে, কোনো অবস্থায় যারা সিনিয়ররা আছেন, আমার একটাই প্রশ্ন থাকবে, যারা ফার্স্ট ব্যাচ, আমি প্রথম যখন ওরা এসেছিল ওদেরকে আমি বারবার বলেছি, তোমরা ফার্স্ট ব্যাচ, তোমাদের কিন্তু কোনো অবস্থা তোমাদের কেউ কিন্তু রেগিং করেনি। কাজে তুমি সেকেন্ড যারা আসবে তাদের কেন রেগিং করবে? যারা থার্ড ব্যাচ এসছে, আমাকে খালি খবরটা যাতে কোনোভাবে আমার কানে আসে, সেটা আমি বলবো যে কেউ যাতে রেগিং এর এই যে কালচার, এটা যাতে শুরু না হয়। আমি এখানে প্রিন্সিপাল মহোদয় খুব ভালো কাজ করছেন, আমি চাই উনি আরো বেশি মানে স্টেশনে থাকুক। যারা প্রফেসররা আছেন তাদেরকেও আমি বলবো বেশি বেশি যেন থাকে এখানে, যত বেশি স্টে করবে ততই বেটার। আমাদের ছেলে মেয়েরা আস্তে আস্তে করে যখন এই পজিশন আসবে, টিএমসি আমরা শুরু করেছি এইভাবে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ এজিএমসি, সেখানেও শুরু করতে গিয়ে আমাদের প্রথম ফ্যাকাল্টির প্রবলেম হয়েছে। এখন আমাদের ফ্যাকাল্টির প্রবলেম নেই, আমাদের ছেলে মেয়েরা এখন ফ্যাকাল্টি হয়ে যাচ্ছে। তো আগামী দিন আমরা চাই যে এই ডেন্টাল কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, এবং এখানে যারা পাশ করবে তাদের জন্য বলছি। আমরা কিন্তু মানে এছাড়াও আমাদের যে সার্ভিস রুল করেছি মানে আউট অফ ডেন্টাল কলেজ, সেখানে কিন্তু অনেক জায়গায় আমরা গ্রেডেশন কিন্তু যেটা কিছুই ছিল না, আমাদের স্যাংশন পোস্ট আছে 123, পোস্ট আছে গ্রেড 4-এ 84, আর ম্যান ইন পজিশন 78, ভ্যাকেন্ট পোস্ট আছে 6টা। আর প্রমোশনাল পোস্ট গ্রেড 3 28, গ্রেড 2 9, গ্রেড 1 2, ম্যান ইন পজিশন 26, ভ্যাকেন্ট পোস্ট 2। অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট আমরা তো যখন ছিলাম সার্ভিস রুলই ছিল না আমাদের। এই সার্ভিস রুল মানে করার ক্ষেত্রে দিন রাত পরিশ্রম করতে হয়েছে, তৎকালীন সরকারের কাছে যাওয়া, ডেইলি যাওয়া, চিফ সেক্রেটারিকে ধরে ইচ্ছে করে মানে যেতাম সকালে, আমরা প্র্যাকটিস করতাম 12টা-1টা অব্দি, এরপরে এই দুপুরের ফাঁকে আমরা যেতাম সেখানে। মানে ডেন্টালের কিন্তু সার্ভিস রুল তখন শুরু হয়। আর আজকে তো এডিশনাল ডিএইচএস ডেন্টাল 2টো পোস্ট হয়ে গেল, ডেপুটি ডিএইচএস ডেন্টাল 2টো পোস্ট, ডিস্ট্রিক্ট এমও ডেন্টাল সিএমও অফিস 8টা পোস্ট। তো এইভাবে এখন আমরা আরো চেষ্টা করব, যেহেতু এখন আমি এই দিকে আছি, আরো কিছু পোস্ট ক্রিয়েট করা যায় কিনা সেই বিষয়টা আমরা দেখব। এবং আজকের সিবিসিটি থেকে আরম্ভ করে, ওপিজি থেকে আরম্ভ করে আইওপিআর সব আমাদের এখানে আছে। অ্যাডভান্স ট্রিটমেন্ট লাইক লেজার, আমি একটু আগে বলেছি 3D ডেভেলপমেন্ট, যে ক্রাউন ব্রিজের জন্য প্রস্তর জন্য, সেই ব্যবস্থা আমাদের এখানে আছে। এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেটা রিজেনারেটিভ স্টেম সেলস বেসড এন্ডোডন্টিক থেরাপি, সেটাও এখানে শুরু হয়েছে। ফিক্সড অর্থোডন্টিক মেকানোথেরাপি, সেটাও শুরু হয়েছে এখানে। এটা রিসেন্টলি আমার কাছে যা ডাটা আছে, রেয়ার নিউমেরাল টিউমার নিউরোলেমামা, সেটা ডায়াগনোজ হয়েছে। এবং পাবলিক হেলথ ডেন্টিস্ট্রি টপিক ও সাজেশন যে সেন্টার, সেটাও এখানে হয়েছে। তো এই ধরনের আমি আশা করি যে সব মানে এক পার যাতে কাজ হয়, এবং ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে যেন সেই জায়গায় পৌঁছে, সবাই যেন জানে যে মাননীয় প্রধানমন্ত্রীজি কারণে একটা ডেন্টাল কলেজ এখানে হয়েছে, এবং তার মান অবশ্যই আপনারা ভালো করবেন। আমি যারা ফ্যাকাল্টিরা আছেন, প্রিন্সিপাল থেকে শুরু করে সবাইকে আমি হার্দিক অভিনন্দন, এবং যারা স্টুডেন্টরা আজকে, ওনাদের জন্য আমি বলবো যে অত্যন্ত আনন্দের দিন। হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।